প্রিয় দর্শকবৃন্দ, ফিরে আসছে আর্টিকেল 39 অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় নাগরিক সমাজ এবং রাষ্ট্র। আলোচনা করছি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদের সঙ্গে। স্যার, আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম, আপনি সিভিল সোসাইটির বা আমাদের নাগরিক সমাজের সাফল্য নিয়ে বলছিলেন। হ্যাঁ, আমরা যদি ক্যাটেগরিক্যালি দেখি, একটা এক্সাম্পল আছে, যেমন আপনি আজকে সেন্ট্রাল রোড থেকে বাংলা ভিশন স্টুডিওতে এসছেন, আপনার 1.5 ঘন্টা লেগেছে, আপনি বলেছেন আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে। কিন্তু এখান থেকে হেঁটে আসলে 15 মিনিট লাগার কথা, যেখানে আপনি গাড়ি দিয়ে এসছেন 1.5 ঘন্টায়। আপনি দীর্ঘদিন অত্যন্ত অ্যাক্টিভলি বাংলাদেশ পরিবেশ আন্দোলনকে আপনি এগিয়ে নিয়ে গেছেন। এই ধরুন পরিবেশ আন্দোলন করছে বিভিন্ন জায়গায়, লোকে জানছে, আচ্ছা ঠিক আছে পরিবেশ রক্ষা করা প্রয়োজন, অনেক কিছু জানছে টানছে। আলটিমেটলি এই ঢাকা শহরে আজকেই আপনাকে আপনার 1.5 সময় ঘন্টা রাস্তায় নষ্ট হয়ে গেছে, 15 মিনিটের রাস্তাতে। আলটিমেটলি আমরা সিভিল সোসাইটির ভূমিকাটা কোথায় দেখি? স্পেসিফিক এক্সাম্পল দেখেন, ঢাকা শহরের পরিবেশে কি উন্নতি হয়েছে? হঠাৎ বললে এটা বোঝানো কঠিন। আমি যখন ঢাকাতে প্রথম আসি, তখন ঢাকা শহরের জনসংখ্যা ছিল 2.5 লক্ষ। কেমন? 52 সালে 2.5 লক্ষ বা 3.25 লক্ষ। 71 সালে জনসংখ্যা ছিল 10 লক্ষ, যখন আমরা স্বাধীন হই। আজকে সেখানে 1,15,00,000। এই যে অভাবিত, আচমকা বিশাল বিকাশ, এর জন্য কিন্তু এই শহর তৈরি ছিল না। কেমন একটা জাতির রাজধানী, সেটা একটা বিভাগীয় শহর থেকে প্রাদেশিক রাজধানী, জাতীয় রাজধানী, দেশে আর কোনো শহর গড়ে তোলা হলো না, যার ফলে সারা দেশের লোক তাদের ভাগ্যান্বেষণে একেবারে চারিদিক থেকে পাগলের মতো ঝাঁপিয়ে পড়লো ঢাকার উপরে। এর মধ্যে কি হলো না হলো, লন্ডভন্ড হলো, আমাদের রাষ্ট্রের অভিজ্ঞতা নাই, শহরের অভিজ্ঞতা নাই, কি করে প্ল্যান করতে হবে, কি করে কি করতে হবে আমরা কিছুই জানি না। এর মধ্যে একটা অনিয়ন্ত্রিত, বল্গাহীন একটা স্থূল বর্বর বিকাশ হয়ে গেল ঢাকা শহরের। তো এখন কথা হচ্ছে যে এইটাকে এখন আস্তে আস্তে এটাকে শেপে আনতে হবে। আসবেই, শেপে আনা সম্ভব। এই যে আমরা কিছুদিন আগে একটা সরকারকে দিয়ে আমরা নাগরিক সমাজ মিলে যে একটা ইমারত বিধিমালা, আমি মনে করি যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগান্তকারী আলোচনা করেছি অনুষ্ঠানে। কারণ আমাদের শহরটা শানে বাঁধা হয়ে উপরে উঠছিল না, শানে বাঁধা হয়ে একদম আটকা পড়ে যাচ্ছিল। সেখানে এখন উঁচু হবে, চারিদিকে মাঠ থাকবে, গাছ থাকবে, বাগান থাকবে। যেমন সিঙ্গাপুর, অল্প জায়গার মধ্যে অনেক বেশি মানুষকে সেখানে বাঁচতে হয়, সেই জন্য তারা যেরকম করেছে আমরা সেরকম করেছি। এই শহরে 55,000 টু স্ট্রোক বেবি ট্যাক্সি ছিল, মনে আছে? হ্যাঁ, এটা এবং সমস্ত ঢাকা শহর ওয়াজ এ গ্যাস চেম্বার। হ্যাঁ, তাকানো যেত না, এবং কেউ জানে না যে এখানে লক্ষ লক্ষ মানুষ নানান রকম ব্যাধিতে আক্রান্ত হয়েছে। বহু মানুষ লাংস ক্যান্সারে মারা গেছে। কেমন? এখনো যাচ্ছে, এবং এটা আরো দীর্ঘদিন পর্যন্ত যাবে। তো সেই আমাদের আন্দোলন থেকে তো আস্তে আস্তে সেটাকে আমরা তুলতে সক্ষম হয়েছিলাম। পলিথিন, তাই না? পলিথিন আন্দোলন করে করে তুলতে একসময় সক্ষম হয়েছিলাম। কারণ 92 সালেও একবার পলিথিন তোলার চেষ্টা করা হয়েছিল, পলিথিন আবার ফিরে আসছে। কিন্তু সেটা আসছে, সেটা দুর্গের পতন হয়ে যাওয়ার পরেও কিন্তু যুদ্ধ চলে বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে। কিন্তু ওটা কিন্তু আর আসল যুদ্ধ না। দুর্গটাকে পতন করাটা হচ্ছে মূল কথা। পলিথিন গেছে, এখন যে ছোট ছোট ভাবে আসছে সেগুলোকে দমন করা সম্ভব হবে, যেহেতু বড়টা হয়েছে। তো এরকম ভাবে এই যে ঢাকা শহর, মানে আরো বহু রকম যে দখলের সংস্কৃতি, সবাই বলছে যারা বড় লোক, যাদের কাঁচা পয়সা, দাপট, দম্ভ, তারা নিজের চোখের দিকে তাকিয়ে বলছে যে ওরে চোখ, সামনে যা দেখিস সবই তোর রে, সবই তোর। তো এই যে ভূমিদস্যুরা দখল করে নিচ্ছিল যা খুশি তাই, আমরা তো সেটাকে অনেক দূর ঠেকিয়ে ফেলেছি, তাই না? এটা আমি বলছি যে শুরু হলো সবে মাত্র। আমরা যখন 99 সালে আসলাম পরিবেশ আন্দোলন করতে, তখন আমার বন্ধু বান্ধবরা আমাকে বলেছে যে ভাই, একদিনে এলেন, যখন সব শেষ হয়ে গেল তারপরে আপনারা এলেন আন্দোলন করতে। তাই বললাম যে দেখেন ভাই, আমি তো তবু এসছি, আপনি তো এখনো আসেন না। আর 2 নম্বর কথা হচ্ছে যে 99 ডিগ্রি 98 ডিগ্রি জ্বর হলে কি কেউ ডাক্তারের কাছে যায়? যখন 104, 105, 106, 7 ডিগ্রি জ্বর হয়, তখন না লেজ তুলে দৌড়ায়। তো আজকে আমাদের শহরের অবস্থা বিভৎস একটা শহরে পরিণত হয়েছে, শ্বাসরুদ্ধকর, অস্বাস্থ্যকর। মানে মানুষজন প্রত্যেকটা ঘরের মধ্যে বন্দী হয়ে কেমন ফার্মের মুরগির মতো বাচ্চাগুলো বড় হচ্ছে। একটা বিভৎস শহরের মধ্যে আমরা আছি। এখন আমরা কি করব? এখন কি সিভিল সোসাইটি ঘুমাবে?
কারণ গভর্নমেন্ট তো এটা পারবে না, এটা তো দেখা গেছে। আমি সবসময় এটা বলি যে আমাদের সরকার হচ্ছে একটা জগদ্দল পাথর। কিন্তু আপনারা পরিবেশে কিন্তু ক্ষেত্রে কিন্তু নাগরিক সমাজ সরকারকে দিয়ে অনেক কিছু করাতে পেরেছে না? যেমন আপনি যে আইনগুলো বললেন, গভর্নমেন্টের একটা স্টেজে আপনাদের চাপের কারণে হোক বা আপনাদের লবিং এর কারণে হোক, সরকারকেই তো আইনটা করতে হয়েছে, এটা করেছে তো সরকার। যেমন জলাধার আইন একটা অত্যন্ত অসাধারণ আইন, হ্যাঁ, অসাধারণ আইন। এটা হয় নাই, এটা গভর্নমেন্ট নিজে করে নাই। আমরা যখন আন্দোলন করেছি গভর্নমেন্ট সেটা বুঝেছে, কারণ আমরা সিভিল সোসাইটি কি করতে পারি, আমরা তো ক্ষমতার অধিকারী নই। আমরা মানুষকে সজাগ করতে পারি, সচেতন করতে পারি, জাগাতে পারি, কেমন মানুষকে আন্দোলনের মধ্যে নিয়ে আসতে পারি, কিন্তু পাওয়ার এন্ড অথরিটি তো গভর্নমেন্টের হাতে। আচ্ছা, এবার আমি গভর্নমেন্ট এবং আচ্ছা, আমি কিন্তু স্যার এই পরিবেশ আন্দোলনের কথাটা আনলাম, আমার একটা উদ্দেশ্য ছিল। আপনি জিনিস খেয়াল করে দেখেন, আমরা যদি পরিবেশ আন্দোলনের এক্সাম্পলটা দেখি, এখানে কিন্তু আপনারা সরকারকে দিয়ে কিছু কাজ করাতে পেরেছেন, যে সরকারই থাকুক, একদম উল্লেখযোগ্য কিছু আপনি উল্লেখই করেছেন। কিন্তু আপনি পলিটিক্যাল রিফর্মের জায়গাটা যদি দেখেন, ওখানে আমরা আজ পর্যন্ত মেজর কোনো চেঞ্জ দেখি নাই পলিটিক্যাল রিফর্মের জায়গাতে। ওইখানে যে আপনার সিভিল সোসাইটিগুলো আছে বা এনজিওগুলো আছে, তারা অনেক ক্ষেত্রে সরাসরি সরকারের প্রতিপক্ষের ভূমিকা নেয় এবং রাজনীতিবিদদের তুলোধুনো করে করে। আপনারা কিন্তু রাজনীতিবিদদের প্রতিপক্ষ হিসাবে দেখেন নাই পরিবেশ আন্দোলন থেকে, আপনারা আপনাদেরকে যারা পরিবেশে প্রবলেম করছে তাদেরকে প্রতিপক্ষ হিসাবে দেখেছেন। তো রাজনৈতিক ক্ষেত্রে এই রিফর্মটা সুশীল সমাজ এত বছরে বা নাগরিক সমাজ এত বছরে কোনো জায়গায় করতে পারেনি কেন? কারণ আপনি যদি ৭২-এর সংবিধান থেকে দেখেন, দিনে দিনে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে আমাদের খারাপ রিফর্ম হয়েছে, ভালো রিফর্ম একটাও হয় নাই। এটা কেন? এটাকে আপনি কি কখনো চিন্তিত করেন? এটা নিশ্চয়ই এটা তো চিন্তার বিষয় এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, কোনো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে না, তার কারণ পরিবেশের জায়গায় চেঞ্জটা কেন হলো? কারণ পরিবেশ খারাপ হলে শুধুমাত্র জনসাধারণই যে তার দ্বারা সাফারার হয় বা কষ্ট পায় বা বিপন্ন হয় তা না, রাজনীতিবিদেরাও তো জনসাধারণের অংশ হিসেবে বিপন্ন হয়, তাই না? সুতরাং যখন আমরা যে রাজনীতিবিদকে বলি যে এই পরিবেশের বিপর্যয় ঘটছে, অবক্ষয় ঘটছে, এটা ঠেকান, না হলে আপনিও শেষ হবেন, আমরাও শেষ হবো সবাই মিলে, তখন তারা অনায়াসে জিনিসটা বুঝে ফেলে। গভর্নমেন্টের মধ্যে যারাই আছে, শুধু রাজনীতিবিদ না, ব্যুরোক্রেসিও এটাতে সাংঘাতিকভাবে বোঝে এবং খুবই তারা সহযোগিতা করে। আমরা সরকারের কাছ থেকে যে ধরনের সহযোগিতা পেয়েছি, দুটো সরকারের কাছ থেকে অনেক পেয়েছে, এটা অবিশ্বাস্য একদম। কিন্তু রাজনীতির যে কোনো পরিবর্তন যে ক্ষমতাসীন অবস্থাতে আছে, যে ওই ব্যাপারটা থেকে যে সর খাচ্ছে, যে মাখন তুলছে, সে সেটা মানতে রাজি নয় যতদিন পর্যন্ত সে ক্ষমতায় আছে। কেমন? কারণ আমি বলেছি যে একটু আগে যে আমাদের এখানে ক্ষমতাটা একচ্ছত্র ক্ষমতার মধ্যে, কিন্তু স্যার যে সর খায় না সেও তো মানে না। একটা এক্সাম্পল দেখাই আপনাকে, যেমন বিএনপি যখন বিরোধী দলে ছিল বা আওয়ামী লীগ যখন বিরোধী দলে আছে, সবাই আমরা জানি হরতাল খারাপ। হ্যাঁ, হরতালের মধ্যে তো সর খাওয়ার ব্যাপার নেই স্যার। এখন আমরা যদি ধরেন সিভিল সোসাইটি বহু বছর ধরে বলে আসছে, অত উচ্চ কণ্ঠে বলেও নাই যে হরতাল বন্ধ করতে হবে। আমরা এখানে দেখি কি, যখন রাজনৈতিক ক্ষেত্রে যে সিভিল সোসাইটিগুলো থাকে, তাদের সবসময় তাদের প্রতিপক্ষ একমাত্র সরকার, বিরোধী দলের বিরুদ্ধে তারা কিছু বলে না। এখন হরতাল বন্ধ হওয়া জরুরি এই দেশের জন্য, এর চেয়ে বড় ভাইটাল কোয়েশ্চেন তো স্যার হতে পারে না। আজ পর্যন্ত এই জিনিসটা কি আপনার সুশীল সমাজ বা নাগরিক সমাজ বিরোধী রাজনৈতিক দলকে কনভিন্স করাতে পেরেছে? একটা এত ভাইটাল একটা জিনিস না, এটা বিরোধী রাজনীতি দলকে কনভিন্স করানো সম্ভব না। কারণ আমি একটু আগে বলেছি যে আমাদের দেশে এখন যে যখন ক্ষমতায় থাকছে তখন সে পুরো স্বৈরাচারের মতো ক্ষমতায় থাকছে। এবং একটু আগে আমি এটা বলেছি যে তারা বিরোধী দলকে পার্লামেন্ট থেকে তাড়াচ্ছে, রাজপথ থেকে তাড়াচ্ছে, বাড়িঘর থেকে তাড়িয়ে দিচ্ছে। আর এরকম জায়গাতে বিরোধী দলের তো কোনো শক্তিই থাকে না। বিরোধী দলকে লাঠি পেটে করে শেষ করে দেওয়া হয়, তখন তার হাতে কি অস্ত্রতা আছে যা দিয়ে সে প্রতিবাদ জানাবে? কিছুই নাই তার। একটা নেগেটিভ, একটা নেতিবাচক, একটা নিষ্ক্রিয় একটা আহ্বান আছে শুধু, যে আগামী করলো হরতাল। সেই জন্য এই দুটো গভর্নমেন্ট যারাই যখন বিরোধী দলে গেছে তারা ওই হরতাল ছাড়ে নাই, কারণ হরতাল ছাড়া তাদের হাতে প্রোটেস্টের আর কোনো ব্যবস্থা তার হাতে নেই। সে যদি স্যার খুবই নির্বিষ একটা সংগঠনের মতো আগামীকাল হরতাল বলে কাউকে মানে বাধা সৃষ্টি না করে, কারোর উপর অস্ত্র মানে শক্তি প্রয়োগ না করে, তাহলে তো প্রবলেম নাই। আমরা দেখছি সরকার বিরোধী দলকে মেরে রাস্তা থেকে বের করে দিচ্ছে, বিরোধী দল হরতালের দিন এসে জনগণকে মেরে রাস্তা থেকে বের করে দিচ্ছে। তো বিরোধী দল তো একই কাজটা করছে। আমি তোমাকে একটা কথা স্মরণ করবো যে বিরোধী দলের এত শক্তি নাই যে রাস্তা থেকে জনগণকে সে মেরে বের করে দেয়। আপনি কি টেলিভিশন ফুটেজে দেখেন নাই যে বাসের মধ্যে আগুন দিচ্ছে? না, সেটা হয়, সেটার পরিমাণ
কারণ যখন হরতাল হয় তখন সাংঘাতিকভাবে সরকারের পক্ষ থেকে হরতাল যাতে কিছুতেই না হতে পারে সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়। পুলিশে ঢাকা শহর ছেয়ে থাকে, সেখানে এমন কিছু করা সম্ভব না, কিন্তু মানুষের মধ্যে একটা ত্রাস এবং আতঙ্ক কাজ করে যে কিছু একটা হবে, গাড়ি নিয়ে বের হলে পরে গাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, না হলে এটা হলে অমক হবে তমক হবে। মানুষের এটা একটা সাইকোলজিক্যাল আতঙ্ক। ওই যে একটা এসছিল না, একটা দৈত্য এসে রাজাকে বলল যে আমার প্রত্যেকদিন একটা মানুষ খেতে হয়, আমাকে একটা করে মানুষ খেতে দিতে হবে তোমার। তো রাজা কি, না হলে তোমার দেশি খেয়ে ফেলবো। তো কি করে, ঠিক আছে একটা করে মানুষ দেব। একটা করে মানুষ সেই দৈত্যকে প্রতিদিন খেতে দেওয়া হয়। এখন দেওয়া হয় একটা মানুষ, দেশের মধ্যে আছে 3 কোটি মানুষ, সবাই আতঙ্ক, কিন্তু কেউ তো জানে না যে কাকে দেওয়া হবে। সুতরাং সারা দেশ থাকে ত্রাসের মধ্যে। তো আমাদের হরতাল, আমি মনে করি যে এটা একটা গুজব, কিন্তু খুবই একটা পাওয়ারফুল গুজব। কেমন, হরতালের সময় বিরোধী দল যে খুব মারমুখ হয়ে কিছু করতে পেরেছে, কখনো কোনো বিরোধী দলই পারে নাই। কিন্তু মানুষ আতঙ্ক বোধ করে, নিরাপত্তাহীনতার মধ্যে থাকে এবং হরতাল সফল হয়ে যায়। তো সেই জন্য আবার হরতালের মধ্যে মানে একদম নিরীহ অফিস যাত্রীকে উলঙ্গ করে ফেলা, আগুনে পুড়িয়ে মারা, এরকম ঘটনা তো ঘটেছে। হ্যাঁ, এরকম ঘটনাও ঘটেছে, কিন্তু যতগুলো হরতাল আজ পর্যন্ত হয়েছে এবং তাতে দেখা যায় যে এর 100 গুণ হতে পারত যদি প্রকৃত হরতাল এগুলো হতো। এগুলো আওয়াজের হরতাল আমার ধারণা।